হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে এডুকেশন রেখেছো। এর আগে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনটি দিয়ে দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে। যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো হয়ে গেছে এবং আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া তোমাদের জন্য একটি প্লে লিস্টও বানিয়ে রেখেছি 5th সেমিস্টারের। সেখানে গিয়ে তোমরা জিই এডুকেশন যাদের আছে সেই থাম্বনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পশ্চাৎপদ শ্রেণীর সংজ্ঞা দাও এবং অনগ্রসর শ্রেণীর প্রধান প্রধান শিক্ষামূলক সমস্যাগুলি আলোচনা করো। তাহলে এখান থেকে তোমরা করবে আগে পশ্চাৎপদ শ্রেণীর যে সংজ্ঞা সেটা। পৃথিবীর বিভিন্ন সমাজে কিছু মানুষকে পিছিয়ে পড়া গোষ্ঠীভুক্ত বলা হয়, কিন্তু এই জাতীয় শ্রেণীকরণের কোনো নির্দিষ্ট মান নেই। তবে ভারতবর্ষে পিছিয়ে পড়া গোষ্ঠীভুক্ত মানুষ বলতে অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, শিক্ষাগত দিক থেকে যারা অনগ্রসর এবং সামাজিক পরিবর্তনে যারা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে না, তারাই পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত মানুষ। এটা গেল তোমাদের যেটা পশ্চাৎপদ শ্রেণীর সংজ্ঞা বললাম। এরপর আসছি, দেখো যেটা সমস্যা সেটা এখান থেকে করবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষেরা দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বঞ্চিত, যেমন এক নিম্নবর্ণের মানুষ বলে বিবেচিত। বর্ণাশ্রম প্রথার সবচেয়ে বর্ণের মানুষ বলে বিবেচিত হয় তফসিলি জাতিরা। আচ্ছা, সমাজের অন্য 3 বর্ণের মানুষ এদের ঘৃণার চোখে দেখত। এদের ছোঁয়া লাগলে উচ্চ বর্ণের মানুষের জাত যেত। এরা অন্যান্য শ্রেণীর মানুষের সেবা করত এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলত। 2 নম্বরে বলবে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত। প্রাচীন যুগ থেকেই এরা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল। সংস্কৃত শিক্ষার অধিকার এদের ছিল না। সাধারণত বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়ের দ্বার এদের জন্য রুদ্ধ ছিল, মানে বন্ধ ছিল। বর্তমান যুগেও তফসিলি জাতি উপজাতিভুক্ত বেশিরভাগ মানুষই অশিক্ষিত ও জ্ঞানের আলো থেকে বঞ্চিত। 3 নম্বর পয়েন্ট বলবে অস্পৃশ্য বলে বিবেচিত। দীর্ঘদিন ধরে এদের অস্পৃশ্য, মানে যাদেরকে ছোঁয়া যায় না, অস্পৃশ্য করে রাখা হয়েছিল। এরা গ্রামের কুয়ো, পুকুর, মন্দির, অতিথিশালা, বিদ্যালয়, হাসপাতাল কিছুই ব্যবহার করতে পারত না। বর্তমান যুগেও অনেক জায়গাতেই এই প্রথা এখনও রয়ে গেছে। ভারতবর্ষে অনেক জায়গাতেই এখনও এই শ্রেণীর মানুষদের বাড়ি, পোশাক, গহনা ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এরা ছাতা এবং জুতোর ব্যবহার করতে পারত না। এরপর আসছি, দেখো পরের পেজে। এখান থেকে বলবে 4 নম্বর পয়েন্ট ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত। এই শ্রেণীর মানুষেরা দীর্ঘদিন তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত ছিল। মানসিকতার পরিবর্তন ঘটলেও এখনও অনেক জায়গায় এরা মন্দিরে প্রবেশের অনুমতি পায় না। ব্রাহ্মণরা এদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। তারপর শুদ্ধ বৈদিক মন্ত্র শোনার অধিকার এদের নেই। এরা একমাত্র উপনিষদের মন্ত্র ব্যবহার করতে পারে, যা বৈদিক মন্ত্রের চেয়ে কম শুদ্ধ বলে বিবেচিত। অর্থনৈতিক সমস্যা। এরা অর্থনৈতিক দিক থেকেও পিছিয়ে পড়েছে। এর মূল কারণ হল সম্পত্তি মালিকানার অধিকারহীনতা। বহুদিন ধরেই হরিজনদের নিজস্ব জমি রাখা বা ব্যবসা করার অধিকার ছিল না। খুব সাম্প্রতিককালে এরা জমির মালিক হওয়ার অধিকার পেয়েছে, তবে এই সংখ্যা খুবই নগণ্য। এদের বেশিরভাগই কৃষি নির্ভর, তবে খুব সামান্য লোকেরই নিজস্ব জমি আছে। এরা সাধারণত উচ্চবর্ণের মানুষের জমিতে দিনমজুর বা জনমজুর খেটে থাকে। বৃত্তি নির্বাচনের সীমাবদ্ধতার মধ্যে বলবে বর্ণভেদ প্রথার ফলে এদের বৃত্তি গ্রহণ করার অধিকার ছিল না। এদের বাধ্য করা হতো উচ্চ বর্ণের সেবামূলক বৃত্তি নির্বাচন করতে, যেমন জুতো তৈরি, চামড়ার কাজ, মৃত প্রাণী বহন, আবর্জনা পরিষ্কার, মানুষের মলমূত্র এবং আবর্জনা পরিষ্কার করা ও শবদাহ করা ইত্যাদি। তাহলে এই গেল যেটা বললাম এখানে পশ্চাৎপদ শ্রেণীর সংজ্ঞা এবং অনগ্রসর শ্রেণীর প্রধান যে শিক্ষামূলক যে সমস্যা। শুধুমাত্র এখানে শিক্ষামূলক সমস্যা কিন্তু নেই, এখানে যে বৃত্তি নির্বাচনের যে সীমাবদ্ধতা, সম্পত্তির যে মালিকানা, সমস্তটাই আমি দিয়ে দিলাম। শিক্ষারও আছে, সমস্তটাই এখানে ক্লিয়ার করে দিলাম। তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। যদি তোমরা ভিডিওটিকে গুরুত্বপূর্ণ মনে করো তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।